আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সারা দুনিয়াকে আতঙ্কে রাখা ইরানের সঙ্গে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, সেই যুদ্ধের আপাত এক ধরনের সমাপ্তি ঘটেছে। মানে তারা একটা যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে এবং এই যুদ্ধে ট্রাম্প দাবি করেছে যে তাদের নাকি পূর্ণাঙ্গ বিজয় হয়েছে। ট্রাম্পের এ সমস্ত অসংলগ্ন কথাবার্তা সারা দুনিয়ার মানুষ শুনতে শুনতে এখন আসলে অনেকটা ক্লান্ত। 40 দিন ছিল এই যুদ্ধ এবং এই যুদ্ধকে সারা দুনিয়ার যত বিশেষজ্ঞ আছে, এক্সপার্ট আছেন যুক্তরাষ্ট্রে এবং যুক্তরাষ্ট্রের বাইরের, তারা সবাই বলেছেন এটা ছিল যুক্তরাষ্ট্রের জন্য একটা অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর সংঘাত। এটা তাদের বক্তব্য, এই এক্সপার্টদের বক্তব্য। যুক্তরাষ্ট্রের ভেতরেও বাইরেও যুক্তরাষ্ট্র এখানে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছে। এ পর্যন্ত যতটুকু হিসাব পাওয়া গেছে 26 থেকে 30 বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্র এই যুদ্ধে ব্যয় করেছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। এর বিপরীতে ইরানের কী পরিমাণ ক্ষেপণাস্ত্র, ইরানের তো ক্ষেপণাস্ত্র কিছু ছিল, তা তো যুক্তরাষ্ট্রকে এই ক্ষেপণাস্ত্রগুলি প্রতিরোধ করেছে। দেখা গেছে ইরানের যা ক্ষেপণাস্ত্র ছিল তার মাত্র 30 থেকে 40% ক্ষেপণাস্ত্র তারা ব্যবহার করেছে। তার মানে তারা 40 দিন যুদ্ধের পরেও তাদের অর্ধেক ক্ষেপণাস্ত্র শেষ হয় নাই। আর এর মধ্যে তারা নিজেরাও ক্ষেপণাস্ত্র প্রস্তুত করছিল, উৎপাদন করছিল। কাজে এই যুদ্ধ না থামালে যুক্তরাষ্ট্র যদি খুব একটা সুবিধা করতে পারত, তা কিন্তু নয়। অনেকেই বলছে যুক্তরাষ্ট্রের এত ব্যয় হলো কেন? এত ব্যয় হলো এই কারণে যে, মনে করেন একটা বলা হচ্ছে যে ইরানের যে ড্রোনগুলি ছিল, এটা তো ইরান নিজেরা বানিয়েছে, অত মূল্যবানও না, কিন্তু এই ড্রোনগুলোকে থামাতে যুক্তরাষ্ট্রের মহামূল্যবান একটা ক্ষেপণাস্ত্রকে ব্যবহার করতে হয়েছে। তো যে কারণে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে অনেক অনেক বেশি। এবং সব মিলিয়ে অবস্থানটা হলো ট্রাম্পের একটা শোচনীয় পরাজয়। এটা ট্রাম্পের নিজের দেশ এবং ট্রাম্পের যারা নাকি মিত্রদের যারা আছে এবং বাইরের যাদের দেশ আছে, সারা বিশ্বের কাছে এটা এখন স্পষ্ট যে এই যুদ্ধে ট্রাম্প চূড়ান্তভাবে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। এর মাধ্যমে ট্রাম্পের দেশে মানে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তার ধস নেমেছে, জ্বালানি তেলের দাম বেড়ে গেছে, জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে এবং ট্রাম্পের সারা দেশে যে জনমত জরিপ করা যেটা হয়, মানে তার যে এইগুলি পোলিং যেগুলো হয়, সেখানে তাদের অ্যাপ্রুভাল রেটিংয়ে তাদের মানে ট্রাম্পের অনেক কমে গেছে। এখন বোধহয় সেটা 36% নেমে এসেছে। এবং একাধিক জরিপে দেখা গেছে, বিশেষ করে পিউ রিসার্চ সেন্টার নামে একটা প্রতিষ্ঠান আছে ওরা একটা জরিপ করে দেখিয়েছে যে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের 61% মানুষ ট্রাম্পের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট ছিলেন। বিশেষ করে তরুণ ভোটার এবং স্বতন্ত্র ভোটাররা এই যুদ্ধের তীব্র বিরোধিতা করেছে। এখন প্রশ্ন হলো যে ট্রাম্পের এই অবস্থা কেন? ট্রাম্পের অনেকে বলছেন যে ট্রাম্পের মানসিক সমস্যা আছে। তার মানে একজন মনোবিজ্ঞানীর একটা বক্তব্য পড়লাম, তিনি বলেছেন যে ট্রাম্পের বাবার নাকি অ্যালঝাইমার রোগ ছিল, উনি নাকি ভুলে যেতেন কি হচ্ছে না হচ্ছে, এবং সেই রোগের অনেকটা প্রভাব তারা ট্রাম্পের মধ্যেও কিন্তু দেখতে পাচ্ছেন। এলোমেলো কথা, এবং ওনার একটা কথা যুদ্ধের একদম শেষ পর্যায়ে এসে উনি একটা মানে ভয়ঙ্কর কথা বলেছেন। ওনার ট্রুথ সোশ্যাল নামে ওনার নিজস্ব যে এটা আছে সোশ্যাল মিডিয়া, সেখানে উনি বলেছিলেন যে উনি নাকি আর তার যে একটা সে আলটিমেটাম দিয়েছিল, যে আলটিমেটাম না মানে তাহলে পুরো ইরানের সভ্যতাটাকে উনি ধ্বংস করে দেবেন। এখন একটা সভ্যতাকে আপনি ধ্বংস করবেন কিভাবে? তাহলে উনি আসলে পারমাণবিক বোমা নিক্ষেপের একটা হুমকি দিয়েছিলেন। এবং এই যে ট্রাম্পের বক্তব্য, এই কথাটাকে দেশের অভ্যন্তরে এবং বাইরে সবাই কিন্তু বলছেন যে এটা একটা গণহত্যামূলক এবং অসংলগ্ন আচরণ। এবং সে কারণে দেশের মধ্যে আমেরিকাতে এরই মধ্যে ট্রাম্পকে ইমপিচমেন্ট করার জন্য, অভিশংসন করার জন্য একটা দাবিও কিন্তু এর মধ্যে উঠেছে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই বলে যে এই যুদ্ধে আসলে ট্রাম্প পারল না কেন? এত বড় শক্তি হওয়া সত্ত্বেও
ট্রাম্পের আসলে দুর্বলতাগুলি কোথায় ছিল, মানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কেন তারা ইরানকে পরাজিত করতে পারলো না। এটা না পারার কারণ হলো যুক্তরাষ্ট্র অনেক শক্তিশালী, কিন্তু তাদের না পারার মূল কারণ হলো কিছু কৌশলগত, অর্থনৈতিক এবং ভৌগোলিক কারণ। প্রথম যে কারণটা বলা হয়ে থাকে সেটা হলো যে ইরান প্রথমেই এই যুদ্ধের কয়েকদিনের মাথায় সে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। হরমুজ প্রণালী হলো সারা দুনিয়াতে তেল পরিবহনের একটা গুরুত্বপূর্ণ পথ, এবং এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কারণে সারা দুনিয়া, এমনকি আমেরিকাতেও তেলের দাম হু হু করে বেড়ে গিয়েছিল। আমেরিকার এক গ্যালন তেলের দাম $7 পর্যন্ত উঠে গিয়েছিল। এটা অস্বাভাবিক একটা দাম হয়েছিল। একটা কারণ ছিল। আরেকটা কারণ বলা হয়ে থাকে ইরানের যুদ্ধ কৌশল, রণকৌশল যেটা ছিল, এটাকে অ্যাসিমেট্রিক রণকৌশল বলা হচ্ছে এটাকে। এবং ওরা কী কাজটা করেছে, তারা সরাসরি সম্মুখ যুদ্ধে না যেয়ে ইরান তাদের কিছু ড্রোন এবং নিখুঁত কিছু মিসাইল ব্যবহার করে যুক্তরাষ্ট্রের জন্য এই যুদ্ধটাকে অত্যন্ত ব্যয়বহুল করে দিয়েছে। এবং যুক্তরাষ্ট্র তার এক একটা দামি ইন্টারসেপ্টর মিসাইল দিয়ে ইরানের খুব সস্তা ড্রোনকে ধ্বংস করতে হয়েছিল, যে কারণে তারা একটা বড় ধরনের অর্থনৈতিক বোঝার মধ্যে পড়ে গেছে। এর বাইরে ইরান আরেকটা যুদ্ধ কৌশল অবলম্বন করেছিল, সেটা হলো তাদের যে প্রক্সি নেটওয়ার্ক আছে বিভিন্ন রকম, যেমন হিজবুল্লাহ, হুতি, এদের মাধ্যমেও এরাও এই যুদ্ধে নানাভাবে অংশ নিয়েছিল। এবং তারা মানে ধরেন এখান থেকে কোনাকুঞ্চি দেওয়া এই পথে, ওই সমুদ্র পথে তারা কিন্তু অ্যাটাক করা শুরু করেছিল। যে কারণে যুক্তরাষ্ট্রের যে অবস্থাটা হয়েছে, অনেক সময় এরকম হয় না, আপনি বিশাল একটা মিসাইল নিয়ে গেলেন, মিসাইল নিয়ে যেয়ে আপনার উপর মনে করেন মৌমাছি লেলিয়ে দেওয়া হলো। এখন এই মৌমাছির কি আপনি কি মিসাইল দিয়ে মারতে পারবেন? অনেকটা ঘটনা ঘটেছে এরকম। ইরান বিশাল নিয়ে গেছে, কিন্তু এই যে খুঁটিনাটি আক্রমণ, ছোটোখাটো আক্রমণ, কোনাকুঞ্চি দিয়ে আক্রমণ, এইগুলো তাকে আসলে ব্যতিব্যস্ত করে দিয়েছিল। আর তাছাড়া আরেকটা, যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের যে বিভিন্ন রকম ঘাঁটি ছিল বিভিন্ন দেশে, সেগুলির মধ্যে এরা অ্যাটাক করছিল, এবং সেই অ্যাটাকগুলিও তাদের জন্য বড় একটা ক্ষয়ক্ষতির কারণ হয়েছিল। ইরানকে পরাজিত করতে না পারার আরেকটা বড় কারণ হলো যে ইরান এমন একটা দেশ, এই দেশটার একদিকে পাহাড়, আরেকদিকে নদী, আরেকদিকে মানে পানি, এখানে জয় করা আসলে খুব কঠিন ছিল, এবং এখানে আসলে পদাতিক বাহিনী দেওয়া ইরানকে জয় করা অসম্ভব। কাজেই যুক্তরাষ্ট্র চেষ্টা করেছিল যে বিমান হামলা এবং নৌ হামলা দিয়ে পর্যস্ত করা যায় কিনা। বিমান হামলা কিছুটা ক্ষতি করতে পেরেছিল, কিন্তু হারানো সম্ভব হয়নি। এবং পদাতিক বাহিনী না ঢুকলে একটা দেশকে আসলে পরাজিত করা কঠিন। আরও একটা কারণ ছিল তাদের আমেরিকার জন্য, যে নাকি খুবই নেতিবাচক এবং বিব্রতকর কারণ, সেটা হলো যে আমেরিকা যাদেরকে মিত্র মনে করত, ইউরোপিয়ান দেশগুলো, তারা এই যুদ্ধে আমেরিকার সঙ্গে সহযোগিতার হাত বাড়ায়নি। তাদের বক্তব্য ছিল, আপনি তো নেটোর সঙ্গে আলাপ করে যুদ্ধ শুরু করেননি, যুদ্ধ উনি শুরু করেছিলেন একা একা। যে কারণে এবং যুদ্ধের পরপরই এই ইউরোপিয়ান দেশগুলোতে কিন্তু তেলের দাম অনেক বেড়ে গিয়েছিল, যে কারণে ইউরোপিয়ান দেশগুলো নিজের দেশের সমস্যাকে রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে সেনাবাহিনী পাঠাতে রাজি হয়নি। এবং এই রাজি না হওয়ার কারণটা কিন্তু তার জন্য ছিল খুবই বিব্রতকর। আর সবচেয়ে যেটা বড় কারণ ছিল যে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে, মানে যুক্তরাষ্ট্রের মধ্যে সে রাজনৈতিকভাবে এই যুদ্ধকে নিয়ে বড় একটা চাপের মধ্যে পড়ে গিয়েছিল। সামনে কিন্তু তাদের একটা নির্বাচন আছে, এবং সেই নির্বাচনে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টি, মানে যে পার্টির প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প আছেন, সেই পার্টির সামনে একটা বড় পরাজয় সবাই দেখতে পাচ্ছে এই যুদ্ধকে কেন্দ্র করে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে নিজেকে মানে যুদ্ধের বিরোধী একজন প্রেসিডেন্ট হিসেবে প্রচার করেছিল, এবং সে নির্বাচিত হওয়ার পর তো সে কিন্তু নোবেলের শান্তি পুরস্কারও দাবি করেছিল যে সে যুদ্ধ থামিয়ে দিচ্ছে, তাকে শান্তি পুরস্কার দেওয়া হোক। তো এরকম একটা লোক যখন নিজেই একটা সবচেয়ে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে অপমানকর যুদ্ধে জড়িয়ে গেল, এবং সে কারণে তার দলের যে একটা সমর্থন ছিল মানুষের মধ্যে, সেটাও কিন্তু কমে গেছে। এবং সবচেয়ে যে ক্ষতিটা হয়েছে যুক্তরাষ্ট্রের, তারা যে উদ্দেশ্য নিয়ে গিয়েছিল যে ইরানের পরমাণু কর্মসূচিকে চিরদিনের জন্য বন্ধ করবে, ইরানকে পদানত করবে, ইরানের নিজেদের শাসন বসাবে, তার কোনোটাই অর্জন হয়নি। বরঞ্চ হরমুজ প্রণালীতে এখন ইরান বলছে এখানে তারা টোল বসাবে,
এবং যদি তার টোলটা বসাতে পারে, এখান থেকে যত জাহাজ যাবে সে টোল নেবে এবং খুব দ্রুতই তাদের যে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে এই টোল দিয়েই তাতে সেটাকে আপনার কভার করতে পারবে। আর যুক্তরাষ্ট্রের অবস্থা, তারা এরই মধ্যে তাদের সামরিক ব্যয় প্রায় 1.3 ট্রিলিয়নের মতো তারা করার জন্য আগামী বাজেটে প্রস্তাব দিয়েছে, যা নাকি সারা যুক্তরাষ্ট্র জুড়ে একটা ব্যাপক আতঙ্কের তৈরি করেছে। কারণ এত টাকা যদি সামরিক ব্যয়কে দিতে হয়, ব্যয় করতে হয়, তাহলে কিন্তু অন্যান্য প্রয়োজনীয় খাত, শিক্ষা, স্বাস্থ্য, ওই সমস্ত খাতে কিন্তু বরাদ্দ আরও অনেক কমে যাবে। প্রিয় দর্শক, আমরা সবাই জানি যে অনেক শক্তিশালী দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র সারা দুনিয়াতে সবচেয়ে শক্তিশালী দেশ, কিন্তু এই শক্তিশালী দেশটি আরও একটি শক্তিশালী দেশ ইসরায়েল, তাদেরকে সঙ্গে নিয়েও তুলনামূলকভাবে অনেক কম সামরিক শক্তির দেশ ইরানকে কিন্তু তারা পরাজিত করতে ব্যর্থ হয়েছে। মূল কারণ, তারা একটা ইরানের উপর অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছিল এবং এই অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়ার কারণে এত শক্তি নিয়েও তারা কিন্তু এই যুদ্ধে বিজয়ী হতে পারেনি। ট্রাম্প এখন চেষ্টা করছে নানাভাবে বলে যে না, আমরা যুদ্ধে জিতেছি, আমরা অমুক করেছি, আমরা তমুক করেছি। আসলে তারা কিছুই করতে পারেনি, বরঞ্চ প্রমাণ হয়েছে যে ইরানের সঙ্গে যুদ্ধ করে ইরানকে পরাজিত করা যায় না। তবে শঙ্কার একটা জায়গা আছে, সেই জায়গাটা হলো ট্রাম্পকে যারা চেনেন, উনি সকালে এক কথা বলেন, বিকেলে আরেক কথা বলেন। যুদ্ধবিরতি হলেও উনি আবার আক্রমণ করবেন কিনা সেটা বলা কিন্তু বড় কঠিন। যে জন্য এই যুদ্ধবিরতির সময় কিন্তু 10টা চুক্তিও হয়েছে, যে এই 10টা চুক্তি সবাই মেনে চলবে এবং সেই চুক্তিগুলি অনেকটাই আমার বিবেচনায় ইরানের পক্ষে গেছে, প্রায় সবগুলি। তারপরেও এই চুক্তি ট্রাম্পের পক্ষে না মেনে কোনো উপায় ছিল না। আমরা জানি না এখান থেকে ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের শিক্ষা কতটুকু হবে। আগামীতে সারা দুনিয়াতে এই যে আতঙ্ক সৃষ্টিকারী যুদ্ধগুলো এভাবেই চলতে থাকবে নাকি চলবে না, এটাও আমরা বুঝতে পারছি না। তবে আমাদের জন্য স্বস্তির খবর একটাই, এবার হয়তো তাহলে মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহটা একটু নিয়মিত হবে এবং আমাদের এখানে যে সংকটের আশঙ্কা আমরা করছিলাম সেটা হয়তো সাময়িকভাবে আপনার চলে যাবে। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।